বাংলাদেশ বেতার ঢাকা। শুরু হচ্ছে বীর মুক্তিযোদ্ধাদের সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান লক্ষ্য মুক্তি সেনা। গ্রন্থনা ও সাক্ষাৎকার গ্রহণে তৈয়েব রহমান। লক্ষ প্রাণের বিনিময়ে পেলাম স্বাধীনতা, রক্ত স্নাত লাল সবুজে স্বাধীন পতাকায়, মুক্ত স্বাধীন স্বদেশ তবে রক্ত দিয়ে কেনা। লক্ষ বছর আমরা তাদের কাছে দেনা, তারা মুক্তি সেনা, লক্ষ মুক্তি সেনা, তারা মুক্তি সেনা, লক্ষ মুক্তি সেনা। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। বঙ্গবন্ধুর ৭ই মার্চে রেসকোর্স ময়দানের ঐতিহাসিক এই ভাষণে আপামর জনতা মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে ঝাঁপিয়ে পড়ে মহান মুক্তিযুদ্ধে। মূলত বঙ্গবন্ধুর এই ঐতিহাসিক ভাষণই ছিল স্বাধীনতার ঘোষণা। প্রিয় শ্রোতা বন্ধুরা, মহান মুক্তিযুদ্ধে বীর সেনানীদের যুদ্ধের স্মৃতিকথা শোনাব বিজয়ের এই মাসে লক্ষ্য মুক্তি সেনা অনুষ্ঠানে। আজ শোনাব বীর মুক্তিযোদ্ধা তৌফিকুর রহমানের স্মৃতিকথা। ৭১-এর বীর মুক্তিযোদ্ধা তৌফিকুর রহমান তখন ছিলেন ১০ম শ্রেণীর ছাত্র। রাজনীতি বোঝেন না, তবু তিনি ৭ই মার্চের ভাষণ শুনে উদ্বুদ্ধ হলেন মুক্তিযুদ্ধের চেতনায়। ২৫শে মার্চে পাক বাহিনীর বর্বরতা প্রত্যক্ষ করার পর নিজেকে আর ধরে রাখতে পারেননি। সিদ্ধান্ত নিলেন তিনি অবশ্যই মুক্তিযুদ্ধে যোগদান করবেন। পরাধীনতার শৃঙ্খল তাকে ভাঙতেই হবে। একদিন সুযোগ বুঝে বন্ধুদের নিয়ে রওনা হয়ে গেলেন ট্রেনিংয়ের উদ্দেশ্যে। মানিক ভাইদের ওই বাসায় উঠলাম, আমি, নাজমুল, নেহাল। কিছুক্ষণ পর মানিক ভাই আসলো, এসে আমাদের দিকে তাকালো, তো বললো যে তোমরা যুদ্ধ করবা, এ তো অনেক কষ্টের ব্যাপার, তোমাদের তো বয়স হয়নি এখনো। বললাম আমি যে মানিক ভাই, আমরা ডিসাইড করেছি আমরা যা করতে পারি, যেভাবে পারি আমরা এদের সাথে যুদ্ধ করবই। মানিক ভাই বললো দেখো এটা অনেক কষ্টের ব্যাপার, এখান থেকে তোমার আগরতলা যেতে হলে পরেও তোমাকে কত মাইল যে হেঁটে যেতে হবে, পায়ের তলা তোমাদের থাকবে কিনা সেটাই আমার সন্দেহ। তখন আমি বলছি যে না আমরা যাবোই, আপনি খালি আমাদেরকে রাস্তাটা বলেন। তখন উনি আমাদেরকে রুট বলে দেয়, কুমিল্লা হয়ে কিভাবে যেতে হবে। তারপর উনি আমাদেরকে বলে দেয় যে দেখো তোমরা ভারী কোনো জিনিস নিয়ে যেও না। তো আমরা বললাম যে জিনিস ছাড়া যাবো। বলো যত লাইট যেতে পারো। বললো যে গাঠি চিনো? গাঠি কী গাঠি মানে হলে একটা লুঙ্গির মধ্যে সবগুলি কাপড় নিয়ে গিট মেরে পিঠে নিয়ে চলে যাওয়া, আর না হলে এত লং ডিস্টেন্স হাঁটা সম্ভব না। ব্যাগ নিলে ব্যাগ ক্যারি করে কিছুক্ষণ পরে 10 কেজির ব্যাগ তোমার মনে হবে 30 কেজি। 30 কেজি যখন মনে হবে তখন তুমি খুব বেশি হলে 5 কিলোমিটার হেঁটে যেতে পারবা, তারপর শুয়ে পড়বা। তো ওনার কথাগুলি আমরা মন দিয়ে শুনলাম। শোনার পরে আমরা আসলাম তিনজন এসে আমরা চিন্তা করলাম যে জিনিসটা আমাদেরকে এখন প্ল্যান করতে হবে। এটা এসে আমি বেলাল আর কামালের সাথে আলাপ করলাম। কামাল আর বেলাল বলল যে হ্যাঁ আমরা যাব। আমরা নবীনগরের দিকে চলে গেলাম। তারপরে আমরা শুরু করলাম হাঁটা। এই যে হাঁটা শুরু হলো, হাঁটার শেষ নেই। হাঁটতে 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 একটা গ্রামে যে পৌঁছালাম। তখনকার দিনে তো জিপিএস ছিল না, কোনো কিছুই ছিল না। কোন গ্রাম থেকে কোন গ্রামে যেতে হবে, তারপর কোন গ্রাম পাওয়া যাবে, এটা সব আমাদের লেখা ছিল। যখন সন্ধ্যা হয়ে গেল তখন এক কৃষকের সাথে দেখা। সে দেখলো আমাদের চেহারা দেখে বুঝলো যে শহর থেকে কোনদিন গ্রামে আসেনি, এই ছেলেগুলির কি অবস্থা। চেহারা দেখে চোখ তখনই বসে গেছে একদম, চোখে কালো দাগ, পায়ের অবস্থা দেখলো, দেখে বলল যে ভাই আমার এখানে আসেন, রাতে তো আর যেতে পারবেন না, রাতে তো রেস্টের দরকার হবে, আসেন একটু বসেন, আমার এখানে 4টা খাওয়া দাওয়া করেন, রাতটা থাকেন, সকালবেলায় আবার যেন। সেটাই আমাদের প্ল্যানে ছিল, বাট আমরা আশা করিনি যে এরকম একজনের কাছ থেকে একটা হেল্প পাবো। সেই কৃষক, স্বামী, স্ত্রী আর একটা বাচ্চা, ছোট্ট একটা ঘর, মাটির ঘর। তার বাসাতে 2টা না 3টা মুরগি। আমাদের দেখে সে একটা মুরগি জবাই দিল। খুব খাওয়া ভীষণ স্বাদ লাগলো। আজকেও তার অবদানের কথা চিন্তা করি। এই যে সর্বস্তরের লোকজনের সাহায্য আমরা পেয়েছিলাম বলেই আমরা যুদ্ধ করতে পেরেছি। আমাদের মনোবল ছিল যে আমরা ভালো কাজ করছি, সঠিক কাজ করছি বলেই আমরা পাকিস্তান আর্মিকে হারাতে পেরেছি। যাই হোক, ওই কৃষক নিজে বারান্দায় ঘুমালো আর আমাদেরকে বাড়ির ভিতর ঘুমাতে দিল। পরদিন সকালবেলা উঠে আবার হাঁটা শুরু করলাম। আমরা মেলা ঘরে গেলাম বাসে করে। সেই বাসও দেখার মতো, ভাঙ্গা চূড়া একটা বাস।
আমরা ডুক করে গেলাম, যে মেলা ঘরে গেলাম। মেলা ঘরে ঢোকার পরে আমাদেরকে সাথেই একটা এনসিও দিল। এনসিও দিয়ে আমাদেরকে, আমরা তো ক্যাম্পে গিয়ে খুব খুশি, এখনই আমরা লাঞ্চ পাবো। বিকজ আমরা যখন পৌঁছালাম তখন বোধহয় 1-1.5 হয়ে গেছে, মানে ক্যাম্পে কিছুক্ষণ ঢুকতে আমাদেরকে প্রশ্ন করলো, জিজ্ঞেস করলো, এই ফর্মালিটিস করতে করতে 2:30 বেজে গেছে। 2:30 যখন গেলাম তখন আমাদেরকে বললো যে লাঞ্চ তো শেষ। ভাগ্যিস যে ওখানে তখন আমাদের ক্যাপ্টেন হায়দার ছিলেন। সত্যি মানে কিছু লোক যাদের অবদান আসলে ভোলা যাবে না, এই ক্যাপ্টেন হায়দার একজন। সাথে একজন এনসিওকে বলে দেয়, দেখো এদের জন্য ব্যবস্থা করো, যেমনি হোক এদের একটা ব্যবস্থা করে দিও, আমাকে জানাবো আবার। এই কথাটা বলে দিল। নিয়ে গেল, আমাদেরকে নিয়ে খাবার দিল। এই খাবার দেখেই তো আমার জান শেষ। মাসকলাইয়ের ডাল আর রুটি লোহার মতো শক্ত, মানে এই রুটি আর এই ডাল দেখে তখন বুঝলাম যে আমরা কোথায় ছিলাম, কেমন ছিলাম, কষ্ট কি জিনিস। রুটিতে ঠিকই কামড় দিলাম, ভালো খিদা পেটে, না খেয়ে পারি না, কিন্তু চোখ দিয়ে টপ করে পানি পড়া শুরু করলো। যাই হোক, আমাদেরকে বলা হলো যে সামনে খুব সহসাই ট্রেনিং শুরু হচ্ছে। আমাদেরকে একটা ছোট্ট নোটবুক দেওয়া হলো, একটা মাগ দেওয়া হলো, একটা টিনের একটা প্লেট দেওয়া হলো, তারপরে নোটবুক দেওয়া হলো, একটা পেন্সিল দিয়েছিল নোট করার জন্য যেসব ট্রেনিং হবে। রাফলি আমাদেরকে কম্বল দেওয়া হলো, থাকার হলো। বলে দিল যে মাচা করেছিল একটা, আপনার বেড়ার ঘর ছিল, এক লাইন দিয়ে লম্বা একটা মাচা, এই সাইড দিয়ে মাঝখান দিয়ে যাওয়ার রাস্তা, মাথা 2 সাইডে থাকতো, পা 2টা রাস্তার দিকে। প্রত্যেকটা প্লাটুনের একজন করে প্লাটুন কমান্ডার ছিল। 12 নম্বর প্লাটুনে আমাদের প্লাটুন কমান্ডার ছিল সাদেক হোসেন কোকা। আর ওই প্লাটুনে আবার সহ অধিনায়ক হিসাবে একজনকে রেখেছিল, জাকির নামে একজন, উনিও শহীদ হয়েছে, শহীদ জাকির। ও আজম খান ছিল গ্রুপে। তো আমরা প্রথম দিন গেলাম, যাওয়ার পরের দিন আমাদেরকে প্রথম হলো ক্যাপ্টেন হায়দারের লেকচার। উনি এসে আমাদেরকে বললেন, তোমাদের ট্রেনিংটা হবে হলো 4 সপ্তাহ। তোমাদেরকে বেসিক্যালি আমরা ট্রেনিং দেবো হলো গেরিলা অপারেশনের জন্য। তবে মনে রেখো, তোমরা এই ট্রেনিংটা 4 মাসের, কিন্তু আমরা তোমাদেরকে দেবো 1 মাসে। সেই জন্য আমরা একদম সকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত সময়টা ব্যবহার করব। সপ্তাহে 1 দিন ছুটি হবে। আমাদের 4 সপ্তাহের ট্রেনিং শুরু হলো। প্রথম শুরু হলো রাইফেলের উপরে, কীভাবে রাইফেল ধরতে হয়, কীভাবে রাইফেল ফায়ার করতে হয়। বেসিক্যালি আমাদের প্রথম 303 দিয়ে শুরু করে। ওখানে আর্মসের মধ্যে 303 ছিল, এসএলআর ছিল, এসএমসি ছিল, আর এলএমজি ছিল। এই 4টা আর্মসের উপরে করে আমাদের হাইড আউটের উপরে করায়। আমাদের কিভাবে হাইড আউট সিলেক্ট করতে হবে এটার উপরে যথেষ্ট ইম্পর্টেন্স দেয়। বিকজ হাইড আউট সিলেকশন যদি রং হয় তাহলে আমরা ধরা পড়ে যাব, ধরা পড়ে গেলে আমাদের পুরো সব জিনিস শেষ। যাই হোক, ট্রেনিং হলো। ট্রেনিংয়ের পরে আমাদেরকে খালেদ মোশাররফ সাহেব আসলেন। উনি আমাদেরকে শপথ নেওয়ালেন, নিয়ে আমাদেরকে পাঠালো মন্দবাগে যুদ্ধ করার জন্য 4 সপ্তাহে 4 ইস্ট বেঙ্গলের সাথে। 4 ইস্ট বেঙ্গলের সাথে যুদ্ধ করতে আমরা গেলাম। 4 ইস্ট বেঙ্গল তখন কমান্ড করতে হলো কর্নেল গাফফার। কর্নেল গাফফারকে প্রথম দিনই আমরা দেখলাম উনি একটা যুদ্ধ করে এসছে। উনি খুব যে কয়েকটা রাজাকার ধরছিল, ওদেরকে মারতে পেরেছে। আমাদেরকে এসে বলল যে তোমরা এসছো, ভালো হয়েছে। আমরা 12 এবং 13 প্লাটুন, 2টা প্লাটুন আমরা গিয়েছিলাম মন্দবাগে। গিয়ে আমরা প্রথম দিন গেলাম। এটা কিন্তু 4 বেঙ্গল মানে 4 বেঙ্গলের প্রপার যুদ্ধ করছিল। 4 ইস্ট বেঙ্গল কর্নেল গাফফার মন্দবাগ রেলওয়ে স্টেশন পর্যন্ত আমাদের গিয়েছিল। মন্দবাগ রেলওয়ে স্টেশন থেকে বর্ডার খুব একটা দূর না, বাট এই যে চাঙ্ক অফ ল্যান্ড, এই যে জায়গাটা আমাদের বাংলাদেশের দখলে ছিল বেশিরভাগ সময়। তো মন্দবাগ রেলওয়ে লাইনে আমাদেরকে বললো যে তোমরা এই লাইন অফ ডিফেন্সে তোমরা বিভিন্ন এলএমজি পিট আসছে, তারপর রাইফেলের ট্রেঞ্চ আছে, এগুলির মধ্যে তোমরা রাতে নাইট ডিউটি করবা, ডে ডিউটি করবা। আমাদেরকে পোস্টে ডিউটি করতে হতো। যেসব জায়গায় খুব বেশি থ্রেট আছে আর প্রপার সোলজার যারা, তারা কি করতো, তারা অপারেশনের জন্য রাতে অপারেশনে যেত, দিনের বেলায় বেশিরভাগ সোলজাররা রেস্ট করতো। আর খুব ইম্পর্টেন্ট জায়গাগুলিতে তারা থাকতো। এলএমজি নিয়ে যদি থাকতে হয় একদম, যেখানে যুদ্ধ করতে হবে। তো এইখানেও আমার একটা ইন্টারেস্টিং কাহিনী আছে। এখানে আমি 2টা যুদ্ধে গিয়েছিলাম। একটা হলো যে একটা এমজি পোস্ট পাকিস্তান আর্মির, এটা দখল করা। এটাতে 2 দিক থেকে আক্রমণ করা হয় এবং পরে গ্রেনেড দিয়ে ভিতরে গিয়ে একজন ক্রল করে যে এটাকে ডিস্ট্রয় করে। এটা আমরা ওদের সাথেই, মানে ইনফেন্ট্রি ও সোলজারদের সাথেই কয়েকজন গিয়েছিলাম। 5 জন করে মুক্তিযোদ্ধা দিয়ে দিল। আমাদের এরকম 10-12 জনকে দিয়ে দিয়েছে ওদের সাথে। তো আমাদেরকে একটা পজিশন দিয়ে দিয়েছে যে তোমরা কন্টিনিউয়াসলি, এই হলো তোমাদের লাইন, এখানে ফায়ার করতে থাকবা। ওরা অন্য দিক দিয়ে ক্রল করে গেছে এবং কোন অর্ডারে ফায়ারিং শুরু হবে, কোন অর্ডারে ফায়ারিং শেষ হবে, এই 2টা ছিল। আর কোন অর্ডারে উইথড্র করব, ওটা করলাম। তারপরে আরেকটা ছিল যে একদিন 4 ইস্ট বেঙ্গল পুরো এলাকায় একটা অ্যাটাক করেছিল, আক্রমণ করেছিল, কয়েকটা জায়গায় আক্রমণ করেছিল একসাথে। ওই আক্রমণে আমাদেরকে একটা পার্টিকুলার টাস্ক করেছিল, ওই যুদ্ধেও আমি ছিলাম। আর
আমাদেরকে প্রায় ডিউটি করতে হতো, ওই যেটাকে বলা হয়, আমরা পরে আর্মিতে এসে আমি জানলাম যে FDL বলে, ফরওয়ার্ড লাইন যেটা থাকে, ওই লাইনে আমাদের ডিউটি করতে হতো। এবং আমাদের জন্য ইস্ট বেঙ্গলের জন্য তখন ওটা FDL ছিল হলো মন্দবাগের যে ট্রেন লাইনটা, ঢাকা চিটাগাং রেল, আমরা একটা সার্টেন পোর্শন দখল করার পরে এই লাইনে আমরা ডিউটি করতাম। তা আমাদের ডান দিকে ফ্ল্যাঙ্কে একেবারে শেষের মাথায় যেখানে একটা পুকুর ছিল, পুকুরের পরে রেল লাইনের সামনে প্রায় মাইল 1.5-2 হবে, এখন তো অনেক বাড়িঘর হয়ে গেছে, তখন এটা পুরো একদম ধান ক্ষেত ছিল, ধান কাটা হয়ে গেছে বোধহয়। তো ওই সাইড থেকে কিন্তু পাকিস্তান আর্মি কিন্তু ওরা একদম কনভেনশনাল যেভাবে ডিফেন্স নেয় সেভাবে ডিফেন্স নেয়, বাট ওরা বিভিন্ন পয়েন্ট, বড় বড় জায়গা, ইম্পর্টেন্ট জায়গায় ওদের মেশিন গান বসায় ওরা গার্ড করতো। তো আমার আর শহীদুল হক মামা, শহীদুল ইসলাম না শহীদুল হক মামা বোধহয়, আমার মামার একদিন ডিউটি পড়ে ওই জায়গায় রাইট ফ্ল্যাঙ্কে পুকুর পাড়ে, যেখান থেকে দেখা যাবে অ্যাটলিস্ট 1 কিলোমিটার একদম ক্লিয়ার দেখা যায়। তো আমরা দুজন ডিউটি করছি, এর মধ্যে হঠাৎ করে ধূপ করে একটা আওয়াজ হচ্ছে। আমি পুকুর পাড়ে বসে বসে 303 রাইফেল আমাদের দেওয়া হয়েছিল, কি খাচ্ছিলাম, বাদামও হতে পারে বা আমার ঠিক খেয়াল নেই, বলে কিছু একটা খাচ্ছিলাম। হঠাৎ করে ধূপ করে আওয়াজ হয়ে পড়ে, মামা এই আওয়াজটা কিসের? মামা বলে যে আর না কিছু না। তার কিছুক্ষণ পরেই কি 18 থেকে 20 সেকেন্ড হবে, ধুম করে একটা আওয়াজ, একদম পুরো এলাকা কেঁপে উঠলো। মামা এইটা তো কাছে, কিছু না মানে? কারণ আমাদের কাছে 303 রাইফেল, আর এখানে এরকম একটা ইয়ের মধ্যে 303 অ্যামুনিশন, কয়েকটা অ্যামুনিশন, দুজনের কাছে হয়তো 20 রাউন্ড করে অ্যামুনিশন। তো মামাকে বললাম যে মামা কি আমাদের এদিকে মারতেছে নাকি? বলে মামা বলে না, গোলাই তো দেখলাম না, কিছু তো দেখিনি। তো এটা পড়ছিল আমাদের থেকে অনেক পেছনে বা দিকে। তার কিছুক্ষণ পরে দেখে আবার ধূপ করে আরেকটা আওয়াজ। আমি বলছি মামা, আবার আওয়াজ হলো। তখন মামা একটু তখন পুকুর পাড়ে মামা রাইফেল নিয়ে, লম্বা মানুষ। সেকেন্ড যেটা আওয়াজটা হলো, মনে হলো যে আমাদের ঠিক পেছনে পড়েছে, বাট আমরা কোনো কিছু ফিল করিনি, আওয়াজ প্রচণ্ড হয়েছে। কিছুক্ষণ পরে দেখি আরেকটা রাউন্ড, যেটা আমাদের থেকে রেল লাইন মানে ওই সাইডে পড়ছে ক্ষেতের মধ্যে। আমি বলছি মামা, একটার তো গোলা বললো মনে হয় আমাদের পেছনে, আর একটা বললো সামনে। তখন মামা কিন্তু অলরেডি ঘাবড়াই গেছে। মামা বললে আরে কিছু না, এরকম করতেছে। 4th রাউন্ডে দেখলাম একদম কাছাকাছি কোথাও পড়ছে। তারপরে দেখলাম যে 6টা রাউন্ড একসাথে ফায়ার করছে। ওখান থেকে যখন 6টা দু করে পড়ছে, তখন মামার কিন্তু কথাটা বন্ধ, মুখ দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছে না। যখন 6টাই হয়েছে, এর মধ্যে ওরা মিক্স করে দিয়েছে ইয়ারবাস্ট, মানে উপর থেকে যেটা এক্সপ্লোড করে। একদম মামা ওই 303 রাইফেল নিয়ে পুকুরের মধ্যে লাফ দিল। আর আমি পাড় থাকে না, পাকা ছিল, ওটার সাইডে বসছি। তারপরে আমরা মামাকে পুকুর থেকে তুললাম, 303 রাইফেল তুললাম। ওরা কিন্তু এই 1 রাউন্ড ফায়ার করার পরেই কিন্তু ওদের কাজ শেষ। ওদের হ্যারাসিং ফায়ার ছিল, এটা আমাদের হ্যারাস করে চলে গেল আমাদের রাইট ফ্ল্যাঙ্কে। আমরা কোনো মতে লাফ দিয়ে উঠে মামাকে নিয়ে, এরপরের থেকে বুঝলাম যে ডিউটিতে থাকলে পরে কখনো এরকম দাঁড়ায় FDL এ ডিউটি করা যায় না। গর্তের মধ্যে বসে, ট্রেঞ্চের মধ্যে বসে বাইনোকুলার দিয়ে দেখতে হবে, এমনভাবে দেখতে হবে যাতে শত্রু আমাকে না দেখে। তো এটা আমাদের জন্য বিরাট একটা শিক্ষা হিসেবে। প্রশিক্ষণ আর অভিজ্ঞতা নিয়ে ফিরে এলেন নিজ দেশে। সহযোদ্ধাদের নিয়ে দেশ স্বাধীন না হওয়া পর্যন্ত দুর্ধর্ষ সব অপারেশনে অংশ নেন এই বীর মুক্তিযোদ্ধা। বন্ধুরা, আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। লক্ষ প্রাণের বিনিময়ে পেলাম স্বাধীনতা, রক্ত স্নাত লাল সবুজে স্বাধীন পতাকায়, মুক্ত স্বাধীন স্বদেশ তবে রক্ত দিয়ে কেনা। লক্ষ বছর আমরা প্রাণের কাছে দেনা, তারা মুক্তি সেনা, লক্ষ মুক্তি সেনা, তারা মুক্তি সেনা, লক্ষ মুক্তি সেনা। লক্ষ্য মুক্তি সেনা বীর মুক্তিযোদ্ধাদের সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠানটি এখানেই শেষ হল। গ্রন্থনা ও সাক্ষাৎকার গ্রহণে তৈয়েব রহমান, সম্পাদনায় মোহাম্মদ লিয়াকত হোসেন, তত্ত্বাবধানে মোহাম্মদ মুস্তাফিজুর রহমান এবং লক্ষ্য মুক্তি সেনা অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মোহাম্মদ মনিরুজ্জামান।